আমাকে মানুষ চিনে বা জানে, আমি একেবারে লাফাই উঠবে এরকম কোনো কিছু নেই। আবার আমার যে সব ধ্বংস হয়ে গেছে, হতাশা হওয়ারও কোনো কিছু নেই। আল্লাহ তাআলা চাইলে দিবে, এক সময় ভালো দিবে, এক সময় খারাপ দিবে। তবে কোনো কিছু করতে গেলে একটু না একটু সমস্যা হয়। এটা প্রথম দিকে বেশি হয়, একটু হয়। এটা আল্লাহ তাআলা পরীক্ষা করেন এবং অভিজ্ঞতার ব্যাপার আছে। যে কোনো জিনিস পাল্টে গেলে পরে, যে কোনো জিনিস করতে গেলে পরে মহব্বত, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা এগুলো দিয়ে রাখতে হবে। শখের থেকে তো অনেক কিছু হয় ভাই। তখন আসলে খোলামেলা জায়গা ছিল, তখন তার কাটা ছিল না, এমনিতে যেতাম আসতাম এরকম। দর্শক যে যেখান থেকে এই ভিডিও দেখছেন প্রত্যেকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি আমাদের হেবুল ভাইয়ের খামারে বা তার খামার বাড়ি। এটি হচ্ছে জগন্নাথপুর দামুরহুদা চুয়াডাঙ্গায় অবস্থিত। আছেন কেমন ভাই? আলহামদুলিল্লাহ ভাইজান, ভালো আছি। আচ্ছা, আপনার নাম নিয়ে একটু কৌতূহল আছে। মানে এই নামটা কি আসলে হেবুল রাখা ছিল না ভুল করে হেবুল লেখা হয়েছে, কোনটা? না, এটা আমার ছোট থেকে আমার বড় আব্বা রাখছে হেবুল। তাই? তখন একটু মোটা কাটা ছিলাম, একটু এই কারণে এই নামটা রেখেছি আর কি। এখন কিন্তু ডাক নাম হচ্ছে লিখন। মানে আমার কাছে মনে হয়েছে যাদের নাম একটু অদ্ভুত টাইপের হয় মানে একটু অন্যরকম হয়, এটা তো হাবুল হওয়ার কথা ছিল। হ্যাঁ, ওই হাবুল থেকে হেবুল। হ্যাঁ, তো দেখবেন যে যাদের নাম একটু এরকম হয় তারা দেখবেন যে একটু যে কোনো কর্মক্ষেত্রে খুব ভালো করে। মানে আমাদের বড় যারা আছে দেখবেন একটু নামটা একটু অন্যরকম হয়। জি। গারল বলি আর দুম্বা বলি, এটা শুরু কত সালের দিকে? এটা 2004 সালে ভাই। কিভাবে শুরুটা করছিলেন? এটা আসলে চায়ের দোকান চালাতে আপনার দাদার বাড়ি ইন্ডিয়াতে। ওই ইন্ডিয়াতে যাওয়ার পরে আপনার হচ্ছে তখন ওইটা দেখার পরে একটা শখ জাগে। আপনার কি প্রথম জীবনে কি চায়ের দোকান ছিল? চায়ের দোকান ছিল। কোথায় ছিল এটা? এটা আটকবরে। আটকবরে? জি। আচ্ছা, আটকবর দিয়ে আমরা আসছিলাম। আটকবর জায়গাটা হচ্ছে যে আমাদের মহান মুক্তিযুদ্ধের 8 জন শহীদের কবর। জি। চায়ের দোকানটা তো ভালোই ছিলেন মনে হয়। না, চায়ের দোকানে আল্লাহ পাক ডাল ভাত যেটা মাপিছে আলহামদুলিল্লাহ ভালো। তাহলে হঠাৎ করে এই পরিবর্তন কেন? আসলে এটা দেখার পরে একটা জিনিসটা শখ জেগেছে। শখের থেকে তো অনেক কিছু হয় ভাই। শখ জাগলো কিভাবে? ওটা দেখছিলাম ইন্ডিয়াতে, দেখার পরে ওইটা খুব মানে বড় সড়ো ছিল, এরা খুব দলবদ্ধভাবে ছিল, খাওয়া দাওয়া খুব ভালো ছিল, দেখতে ভালো লেগেছিল, তাই ওইটা নিয়ে আসছিলাম আর কি। আপনি যে সময়ের কথা বলছেন ওই সময় তারা তো ভিডিও ছিল না, এটা কি বাস্তব অভিজ্ঞতা থেকেই করছেন? বাস্তব অভিজ্ঞতা। আপনার ইন্ডিয়াতে দাদার বাড়ি, মানে ছোট দাদা, আর আমার দাদা তো বাংলাদেশে, তো এখানে বেড়াতে যেয়ে দেখার পরে এটা শখ জাগছিল। ইন্ডিয়ার সীমানায় আপনাদের আত্মীয় স্বজন আছে, এই পারেও আছে। জি। তো ওখানে বেড়াতে যাওয়ার পরে আপনারা দেখছেন যে গারল। জি। সেইভাবে ওখান থেকে আনা? হ্যাঁ, ওখান থেকে নিয়ে প্রথম কয় পিস আনছিলেন? ওখান থেকে আপনার 10 পিস নিয়ে আসা। শুধুই গারল না, একটা পাঠা, 9টা মাদি, একটা পাঠা। কত টাকা নিয়েছিল প্রথম অবস্থায়? ওইখানে আমার টোটাল হচ্ছে আপনার 2,07,000 টাকা খরচ হয়েছিল। কত সালে? 2004 সালে। তো হিউজ দাম ছিল। হ্যাঁ, হিউজ দাম ছিল। এবং আপনার হচ্ছে তখন আমার হিসাব অনেক টাকা দাম ছিল, আমার হিসাব অনেক দাম ছিল। 2,07,000 টাকা মানে অনেক টাকা। 2004 সালে তাও শুধু চায়ের দোকান করে এত টাকা? আসলে তখন একটু মাঠে চাষও ছিল, চায়ের দোকানের পাশাপাশি মাঠে চাষও ছিল। গম, ভুট্টা, আলু, পটল, উজ্জি, করলা সব রকম চাষ করতাম আমি চায়ের দোকানের পাশাপাশি। আচ্ছা, ওইটা প্রত্যেক সম্পত্তিতে? হ্যাঁ। যে কারণে হয়তো খুব বেশি ব্যাগ পেতে হয় নাই। জি। নিয়ে আসতে পারছিলেন। জি। আর তখন আসলে যেতেন কিভাবে ইন্ডিয়াতে? তখন আসলে খোলামেলা জায়গা ছিল, তখন তার কাটা ছিল না, এমনিতে যেতাম আসতাম এরকম। আচ্ছা, পরবর্তীতে দুম্বা করলেন কবে? দুম্বাটা আপনার হচ্ছে 2011-12 সালের দিকে দুম্বা নিয়ে আসলেন। ইন্ডিয়াতে আনছেন? হ্যাঁ, তখন ইন্ডিয়া থেকে নিয়ে আসা। তো দুম্বা আনার অন্য কোনো উপায় নাই আমাদের? আসলে এরকম উপায় তো আমি দেখিনি ভাই, আর সুযোগও নেই ওইভাবে। যদি না, দুম্বা যদিও আপনাকে বলি আমি, দুম্বা যদিও ইন্ডিয়ার কোনো প্রাণী না, এটা তো আমাদের মিডল ইস্টের নাকি। তো আমি এয়ারপোর্টে দেখছি, এয়ারপোর্টে খুব বেশি যাইনি, 2-4 বার গেছি। দেখবেন এয়ারপোর্টে গেলে এই মাল পরিবহনের জন্য কিন্তু প্লেন আছে আলাদা। তো সেখানে দেখবেন যে বড় বড় গরু আনা সম্ভব। এবং আমি এমন দেখছি যে এক ভদ্রলোক, এই যে আপনার এই পাশে যে খাঁচা, এরকম বড় খাঁচায় করে কুকুর নিয়ে যাচ্ছিল, ইউরোপে যাচ্ছিল, বুঝছেন? তো এটা কিন্তু আমরা দেশের একদম মানে আপনার মেন জায়গা থেকে আনা সম্ভব। হয়তো আপনার কোনো কাগজপত্র লাগবে, অনুমতি লাগবে, সেটা সম্ভব। এগুলো তো অবশ্যই লাগবে, নাহলে তার ওইভাবে আসবে না। তবে আমার জানা নেই, সেটা পারবেন, জানা নেই। কারণ যেহেতু মালবাহী প্লেন আছে এবং আপনি যদি যোগাযোগ করেন সরকারি অনুমতি নিয়ে সেটা আনা সম্ভব। হ্যাঁ, এটা অবশ্যই লাইন তো অবশ্যই আছে, নাহলে তো আর হয় না এইভাবে। ইন্ডিয়াতে ওরা কোনো না কোনো ভাবে তো আনছে অবশ্যই, কিন্তু আমরা ইন্ডিয়ার উপর নির্ভর। এখন ইন্ডিয়া যেহেতু ভিসা দিচ্ছে না এই মুহূর্তে, সেই কারণে হয়তো আর আনতে পারছেন না এরকম। জি। লাইন ঘাট সবই বন্ধ। এটা তো কাস্টম হয়ে আসে, এখন কাস্টমও তো সবই ধরেন বন্ধ, সেই হিসাবে এখন কোনো সুযোগ নেই।
আচ্ছা, আপনি লিগেলি আনলে তো কাস্টম হয়ে আসবে অবশ্যই। তাহলে সেটা তো এয়ারপোর্টে তো কাস্টম আছে, মানে একই নিয়মটা একই। হ্যাঁ যেহেতু ইন্ডিয়া কাছে, আপনার হয়তো পরিবহন খরচ কম, হ্যাঁ। বা ধরেন যে আনাটা একটু সহজ, কিন্তু বাই প্লেন আসলে বা বাই কার্গো আনতে পারেন, কারণ অনেক মাল তো আমাদের দেশে ঢুকে। তো আমার মনে হয় যে যারা মনে করে যে ইন্ডিয়াতে এই মুহূর্তে বন্ধ আছে, তারা কিন্তু এইভাবে নিয়ে আসতে পারে। এটা আমি নিজের চোখে দেখছি ঢাকায়। কারণ ভাই আমার ওইভাবে লাইন ঘাট জানা নেই। না, এটা হয়ে যাবে আপনার লাইন গার্ড, যেহেতু আপনি এখন আপনার মাথায় আমি দিয়ে দিলাম, দেখবেন যে জি। আপনার ভিতরে চিন্তাগুলো কাজ করলে আপনি যোগাযোগ করে নিয়ে আসতে পারবেন। জি জি। তো ভাইয়া প্রথম গারল, তারপর দুম্বা, হ্যাঁ। তারপর কি উঠাইলেন? তারপরে এমনি হাঁস মুরগি কবুতর এগুলো ছোট থেকে তো আছেই। না, কবুতর দেখছিলাম, অনেক কবুতর। জি। কতগুলি আছে? কবুতর 600-700 মতন আছে। 600-700? জি জি। ওরা কি একদম মুক্ত আকাশে হ্যাঁ বিচরণ? মুক্ত আকাশে থাকে আর কি। খাবার দাবার দেন এক্সট্রা হ্যাঁ কিছু? খাবার টাবার দিই, সকালে একবার, দুপুরে, বিকাল একবার। আচ্ছা, দেবেন। ওই পাশে দেখছিলাম কিছু দেশি মুরগি মনে হয়। হ্যাঁ দেশি মুরগিও আছে। ওই দেশি মুরগিগুলো কি শখে পালন না? হ্যাঁ শখ তো আছেই, তারপরেও আমার কিছু ডিম লাগে, খাবারের জন্য লাগে, এগুলো তো প্রয়োজন হয়, তাই না? এই কারণে পালি। আর রাজহাঁস আর হাঁস? এগুলো আসলে শখেই পালি। এখান থেকে ডিম বাচ্চা যেগুলো উৎপাদন হয় সেগুলো বিক্রি করি। কবুতরও তো ধরেন যে এখন আমার 200 টাকা বাচ্চা জোড়া, বাচ্চাও বিক্রি করি। আমি যখন রাস্তাতে আসছিলাম, তো দেখলাম যে অনেক জায়গায় কিন্তু রাস্তায় ছাগল, হুম আবার অনেক জায়গায় দেখলাম রাজহাঁস, হুম। আবার ছাগলগুলা রাস্তায় শুয়ে আছে। তো ছাগলের সংখ্যা কি এখানে খুব বেশি? হ্যাঁ আমাদের এখানে ছাগল, হাঁস, মুরগি, কবুতর, গরু, ভেড়া সব রকম জিনিস আমাদের এখানে হয়, সবাই পালে। আর বাড়ি ঘরের ঐতিহ্য এখন দেখলাম যে আমাদের যে সাইড, আমরা তো ঢাকার পাশে, তো আমাদের ওই সাইডের যে পরিবেশ বা সংস্কৃতি, সংস্কৃতি হয়তো একরকমই, কিন্তু আপনার মনে হয় ইন্ডিয়ার সঙ্গে খুব কানেক্টিভিটি আছে ভালো। মানে বাড়ি ঘরগুলো এরকম মনে হলো, হ্যাঁ, মানুষজনের এই যে কাজে যাওয়া, জি জি। মানুষজনের ব্যবহার মনে হয় যে ওই পারের মতো মনে হয়। না আসলে এমনি আমাদের এলাকার মানুষগুলো এরকমই। আচ্ছা, তাহলে এখন গারল কি পরিমাণ আছে আপনার এখানে? গাড়ল এই সেটের ভিতরে আপনার হচ্ছে 200-250 আছে, আর বাদ বাকি আমার এখন লোকের খুব সংকট, লোক নেই, বাদ বাকি গুলো ভাগা দিয়ে রাখছি। ছাগলও ধরেন ভাগা দিয়ে রাখছি। আসলে একলা মানুষ এত সম্ভব না, এতগুলো জিনিস তো পালা সম্ভব না লোক না থাকলে। আর আগের মতন ওইভাবে লোক পাওয়া যায় না, এই জন্য এখন কমাই দিছি বাড়ির দিকে। পাশাপাশি আপনার হচ্ছে আদি বা ভাগা বা বর্গা যেটাই বলেন এটা দিয়ে রাখছি। তো ভবিষ্যতে লোক পাওয়া কষ্ট করে যাবে ভাই। মানুষের কি কর্মসংস্থান বেড়ে যাচ্ছে? বেড়ে যাচ্ছে বলতে কি, সবাই তো ধরেন কম বেশি আল্লাহ পাক ভালো রেখেছে, এই কারণে কেউ কাউরে তো অধীনে কাজ করতে চায় না। এই ক্ষেত্রে আমাদের এখন একটু লোকের সংকট। আচ্ছা, তো চায়ের দোকান তো শুরু করছিলেন জীবনের প্রথম, ওই চায়ের দোকানে কয় বছর ছিলেন? চায়ের দোকানে অনেক, মোটামুটি বুদ্ধি জ্ঞান হওয়ার পর থেকে ধরেন ওই চায়ের দোকানদারি করেছি। তারপরে যখন এটা দেখলাম 2004 না, সালে। একটু আমি বলি যে মানে চায়ের দোকান আর কৃষি নিয়ে কিন্তু ছিলেন। হ্যাঁ সেখান থেকে এই যে গারলে আসা, তারপরে আরো অন্যান্য জিনিস যে সংযুক্ত করা, তো এটার পিছনের ইতিহাস তো একটা আছেই। তারপরে আপনার এই যে সামনে এগিয়ে যাওয়া, আপনি কি মনে করেন যে আজকে কিন্তু বাংলাদেশে কিন্তু আপনাকে প্রচুর লোক চিনে, যারা পশু প্রেমী আছে কিংবা গারল প্রেমী আছে, ছাগল প্রেমী আছে, তারা কিন্তু আপনাকে খুব চিনে, জি এবং আপনার এটা সুনামও আছে। জি। তো সেটা মানে তৈরির পিছনে আপনি কি কারণ বলে মনে করেন? আসলে ভাই ভিতরে লোভ কম রাখতে হবে, নিজের ভিতরে লোভ কম রাখতে হবে। লোভ কম রাখলে অনেক কিছু পাওয়া যাবে। আসলে সব কথা একবারে মানুষকে পাই টু পাই বুঝিয়ে দেওয়াটা ঠিক সবার দ্বারা সম্ভব হবে না, হয়তো আমার দ্বারা ওইরকম নাও হতে পারে। আসলে যে কোনো জিনিস পালতে গেলে পরে, যে কোনো জিনিস করতে গেলে পরে মহব্বত, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা এগুলো দিয়ে রাখতে হবে, তাহলে ইনশাল্লাহ সব কাছে সফল হওয়া যাবে। এখন আপনি গাড়ল পালবেন, মনে করবেন যে হচ্ছে আমি 20টা গাড়ল ফেলি, আমি হলো বাড়ি গাড়ি জমি জায়গা সব কিছু করবো, এরকম লোভ রাখলে আপনার গাড়লের যত্ন হবে না, আপনার গাড়লও মারা যাবে, আপনার স্বপ্নও ধূলিসাৎ হয়ে যাবে। এই কারণে আগে আপনি গাড়ল কিনেছেন বা ছাগল কিনেছেন, গরু কিনেছেন, এদের মহব্বত, ভালোবাসা, যত্ন, আদর সমস্ত কিছু করেন, আশা তো রাখতে হবে, মনের ভিতর আশা রাখতে হবে, কিন্তু এদের ভালোবেসে আশা রাখতে হবে, তাহলে আপনি অনেক কিছু করতে পারবেন। কিনেই শিল্পপতি হবেন, কোটিপতি হবেন, এই আশায় যদি আপনি পালতে যান, তাহলে আপনার গাড়লেরও যত্ন হবে না, আপনার আশাও পূরণ হবে না। আচ্ছা, তো এখন আমরা অনেক সময় খেয়াল করি যে আসলে এই আমরা খুব পরিকল্পনা করি, কাগজ কলম নিয়ে একটা কিছু করে ফেলবো, পরিকল্পনা দরকার আছে। আপনার সঙ্গে অফ দ্য রেকর্ড কথা হচ্ছিল যেটা, যে আসলে খুব বেশি পরিকল্পনা, অনেক সময় অনেক পরিকল্পনা ভালো হয় না। না না না, সেটা আপনার জীবনে কতটুকু ভূমিকা রাখছে? ভাই আমি এই দেখেন চায়ের দোকানদারি করেছি,
চা বিক্রি করেছি, চাল ডাল কিনেছি, বাড়ি নিয়ে এসে খাওয়া দাওয়া করেছি, এতটুকাই। তারপরে মনে করেন গাড়ল ফেলেছি, গাড়লের পিছনে লেগে থেকেছি, গাড়ল যত্ন করেছি, গাড়লে বাচ্চা হয়েছে, বেশি হয়েছে, বেচা কেনা করেছি, খেয়েছি, উদ্ভিদের টাকা দিই, এই কাজগুলো করেছি, আচ্ছা এতটুকাই। তারপরে যে আপনার হচ্ছে গাড়ল পালার পরে যে আমি বাড়ি করব, গাড়ি করব, জমি কিনবো, এ কিনবো, এরকম স্বপ্ন কিন্তু ছিল না ভাই। হয়েছে, আল্লাহ দিয়েছে, তাই হয়েছে। আমার যত্ন করার দরকার, আমি যত্ন করে চলে যাচ্ছি। ওদেরকে পেট পুরি খাবার দেওয়ার দরকার দিচ্ছি, কিডনি ট্যাবলেট খাওয়ানোর দরকার খাওয়াচ্ছি। তারপরে এদের পিছনে যত যত্ন, যত আদর কিছু করছি, আল্লাহ তাআলা বাড়াচ্ছি, হচ্ছে। এখন আপনি পরিকল্পনা করবেন, ওই চিন্তা পরিকল্পনায় থাকবি, আপনার গাড়ল ওদিকে ধ্বংস হয়ে যাবে। গাড়লকে পরিকল্পনা করেন, গাড়লের প্রতি যত্ন নেন, অটোমেটিকলি আল্লাহ তাআলা আপনাকে দিবে, সব দিবে। সব দিবে। আচ্ছা